মোদি বুঝতে পারছে না মমতা 500 বাড়িয়েছে লক্ষ্মী ভাণ্ডারে, আর মোদি 500 বাড়িয়েছে গ্যাসের দামে। দিদি তোমার এই বাংলায় আমরা আছি বিন্দাস ফাইন, দিদি তুমি এই বাংলার সবার মনের লাইফ লাইন। পাবলিক সব বোঝে ভরসার মুখ খোঁজে, পাবলিক সব বোঝে ভরসার মুখ খোঁজে, টাকার লোভে রামের দলে গাদ্দাররা গোজে। ও লাভলি। বাংলার পালস টিভির আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এসেছি দক্ষিণেশ্বরে। আমাদের সঙ্গে রয়েছেন বাংলার রাজনীতি জগতের একজন বিতর্কিত বলবো যে অগ্রগণ্য চরিত্র মদন মিত্র। মদন বাবুকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। মদন, তোমার কথা মনে হলেই আমার মনে পড়ে যায় সেই ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার, সাদা জামা সাদা শার্ট পরে আমাদের অফিসে আসতে, সেই দৃশ্যটা মনে পড়ে যায়। জীবনে সবকিছুই নিয়ে চলতে হয়, তো সাদা কালো মিলিয়েই তো জীবন। একদম তাই, সাদা কালো সাদা ছিল, এখন কালো। এখন কালো, হ্যাঁ, পোশাকটা। কিন্তু তুমি দেখলাম যে পুজো করলে নিখুঁত সংস্কৃত উচ্চারণ, এই নিখুঁত সংস্কৃত উচ্চারণ, এই সুললিত কণ্ঠে, এই উচ্চারণটা তুমি কোথা থেকে পেলে? আমার বাড়িতে পুজো আচ্ছার ধ্যান ছিল আর কি। আমার বাবা মা ঠাকুর সবাই, তারপর নিত্য পুজো হতো তো আমার বাড়িতে। তো একটা কথা জিজ্ঞেস করি, মদন মিত্র মানে লড়াকু তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, যে তৃণমূল কংগ্রেসের আমরা ব্যক্তিগতভাবে জানি যে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তুমি তৃণমূল কংগ্রেসে রয়েছো, যে তৃণমূল কংগ্রেস তোমাদের সৃষ্টি, তোমাদের হাতির সৃষ্টি, সেই তৃণমূল কংগ্রেসের এখনকার চেহারাটা কি সেই একই রকম আছে? না, অবশ্যই না। আমি যখন গরিব থাকবো তখন ছেঁড়া খাতা পরবো, যখন আমি বড় লোক হবো তখন ভালো জামা পরবো। তো যেদিন তৃণমূল অপোজিশনে ছিল তখন তৃণমূলের চরিত্র ছিল বারবার চৈত্র মাসের দুপুরে হাওয়াই চটি, পিচে গলা আটকে বেপরোয়া মার খাওয়া। তা এখন তো আমরা মার খাবো না, কী করে মার খাবো? আমরাই তো সরকার, তো ন্যাচারালি চরিত্র পাল্টাবেই। কিন্তু আসলে তৃণমূল তার বেসিক ক্যারেক্টারটা পাল্টায়নি। রাজ্যে না করলেও আমরা কেন্দ্রের বিরুদ্ধে যে অনলস সংগ্রাম চালিয়ে যাচ্ছি, যেটা করতে গিয়ে কদিন আগে গান্ধী মূর্তির তলায় দিল্লিতে যেভাবে অভিষেকদের ধরপাকড় করলো, তুললো, ছুড়লো, মারলো, আমাদেরও ধাক্কাধাক্কি করলো, এবং দিল্লিতে পুলিশ যেভাবে আমাদের সঙ্গে মেয়েদের গায়ে যেভাবে পুলিশরা হাত দিল, তাতে আদৌ আমরা শাসক দল না বিরোধী দল এটা বোঝা যাচ্ছিল না। তো সেই দিক দিয়ে তৃণমূল তার একই জায়গাতেই রয়েছে। তৃণমূল তার যে স্বভাব চরিত্র, লড়াকু চরিত্র এবং অন্যায়ের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে, মানুষের পক্ষে যে লড়াইয়ের চরিত্র, সেই চরিত্রটা তৃণমূল কংগ্রেস ধরে রেখেছে। 21শে জুলাই সেই দিনের ঘটনার কথা আমি কোনোদিন ভুলবো না। তোমার নেতৃত্বে একটা মিছিল আসছিল মেয়র রোড দিয়ে, সেদিনের ঘটনা দিয়ে একটুখানি স্মরণ করো না। অ্যাকচুয়ালি আমরা পুলিশকে বলেই রেখেছিলাম ওখান দিয়ে আসবো, আমাদের একটা ওখানে ডায়াস করতে দাও, কিন্তু পুলিশ করতে দেয়নি। এবং আমরা বলেছিলাম যদি ডায়াস না থাকে তাহলে কেউ দাঁড়াবে না, তো ডায়াস থাকলে সবাই এসে দাঁড়াবে, যে বক্তৃতা হবে। তা পুলিশ বললো না, এবং সঙ্গে সঙ্গে পুলিশ এও বললো যে আমরা জায়গা দেবো না, কাল যা হবে দেখা যাবে। টুমরো লালবাজার উইল সি হোয়াট হ্যাপেন্স, উই আর রেডি টু ট্যাকল দ্য সিচুয়েশন। দীনেশ বাজপেয়ী, তুষার তালুকদার, দেবেন বিশ্বাস, গৌতম চক্রবর্তী, এরা 4 জন ছিল। আমি 20শে জুলাই দুপুর 12:30 নাগাদ লালবাজার গিয়েছিলাম। আমার গেটের সামনে রাস্তায় নামিয়ে দিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা মারুতি গাড়ি করে। আমি গিয়েছিলাম কথা বলতে যে কি আপনারা আদৌ শেষ পর্যন্ত চেঞ্জ করলেন কিনা। তো ওরা বললো না, উই আর রেডি, আমরা তাড়াতাড়ি দেয়। আমি তখন বললাম আমাদের তো লক্ষ লক্ষ লোক। তারপর ইয়ার কি করে বললো কত লক্ষ লোক হবে, 1-2 হাজার হবে? আমি বললাম সে তো আপনারা কালকে দেখতে পারবেন, আমার মনে হয় 10 লক্ষ 15 লক্ষ হয়ে যেতে পারে। হলো হো হো করে হাসলো। তার মানে এক কথায় আমাকে ট্রোল করলো আর কি, খিল্লি করলো। তো এবং আমি বুঝলাম ওদের অ্যাটিচিউডটা। এবং একসময় উঠে এমনভাবে উত্তেজিত হয়ে দরজাটা ধাম করে বন্ধ করে দিল, মনে হলো আমায় মারতে আসছে। তখন আমি ওদের বললাম আমি দূত, অবদ্ধ দূত, কিন্তু অবদ্ধ, আমি দূত হয়ে এসেছি, শান্ত হন, আপনারা এত বড় বড় অফিসার। আর আজ থেকে 7 আর 24 মানে 31 বছর আগে বয়স তো আমার অনেক কম ছিল, তেজটা অন্যরকম ছিল, তেজ অন্যরকম ছিল, চালচলন অন্যরকম ছিল। তো দেখলাম যে না, ওদের
মাথার মধ্যে ঢুকে গেছে, জো হোগা হোগা দেখা জায়গা। এবং ওরা বললো ইউ কাম, কত লোক থাকবে আপনাদের, আপনাদের যে লোক থাকবে আমাদের তার পুলিশ 10 গুণ বেশি থাকবে। তার পরের দিন যখন আমরা মিছিলটা নিয়ে আসছি, আমাদের মিছিল করতে দিল না, স্টেজ করতে দিল না। একটা ম্যাটাডোরে 2টো চোঙা মাইক তার দিয়ে, সেটা যেই দেখলো পুলিশ আমরা মিছিল নিয়ে আসছি টেনে ছিঁড়ে দিল। ওইটাই আমি তখন বলেছিলাম যে আপনারা বলেছিলেন যে পুলিশ দিয়ে আমাদের সারপ্লাস করবেন, এখন আমাদের যা স্ট্রেংথ তার 10% ঢোকেনি, ইতিমধ্যে উই হ্যাভ অলরেডি সারপ্লাস ইউর পাওয়ার। রাইট। তোমার পুলিশের পাওয়ার দেখো আর আমার পাওয়ার দেখো। তা বলার সঙ্গে সঙ্গে বেদরক্ষা মার আমাকে থেকে শুরু করে সবাই, শোভনদা, তারপরে পঙ্কজ ব্যানার্জি, মিনতি অধিকারী, আরও অনেক। তো মার খেয়ে তারপর যখন মমতা ব্যানার্জি এলো তখন তো আমি অজ্ঞান প্রায়, মনে আছে আমার। বিচ্ছিন্ন হয়ে পড়ে আছি সাইডে ফুটপাথে। একটা মোটর বাইকের উপর অর্ধেক আমার শুয়ে রেখেছে। তারপর তো মমতা বন্দ্যোপাধ্যায় এসে বললেন যে আমি সব জায়গায় যাব, কেউ তোমরা যাবে না, লড়বো, আমি ঘুরে আসছি বলে বেরোবার সঙ্গে সঙ্গে হঠাৎ আমরা সাইডে গিয়ে কোনো রকমের ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছি। হঠাৎ কানে এলো মারছে সব পিজিতে যাচ্ছে। দরপর করে উঠে দেখি পুরো ফাঁকা, চারিদিকে গুলি চলছে, শুনলাম সব জায়গায় গুলি চলছে। ওখান থেকে কোনো রকমের 2জন আমাকে মোটর বাইকের মাঝখানে বসিয়ে অজ্ঞান অবস্থায় ধরিয়ে ধরে পিজিতে এলাম। দেখলাম পিজিতে রক্তগঙ্গা বইছে, বোধহয় 300-400 পেশেন্ট। সেই যে পিজিতে ঢুকলাম 7 দিন বাদে বাড়ি গিয়েছিলাম। মনে আছে সেটা আমার। এই যে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের দর্শক যারা আছেন তাদের জানিয়ে রাখি, ছায়ার সঙ্গেই ছিলেন মদন মিত্র। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নানা ধরনের মানুষের দ্বারা পরিবৃত থাকেন, তখন কিন্তু মুষ্টিমেয় মানুষ ছিলেন, যার মধ্যে একজন ছিলেন মদন মিত্র। তো মদন, এই যে ত্যাগ, এই যে তিতিক্ষা, এই যে গুলি খাওয়া, এই যে মানুষের মৃত্যু, এই সমস্তগুলোর পরে তৃণমূল কংগ্রেস এখন যে চেয়ারে নেই, সেটা কি খুব কাম্য ছিল? না, এটা আমি কখনোই একমত হব না তোমার সঙ্গে। কারণ তখন মমতার দরকার ছিল একজন বিশ্বস্ত সহচর, সঙ্গী, অনুগামী, যারা আমার মতো, আমি একা ছিলাম না, আমার মতো আরও অনেকে ছিল, যারা মমতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে। এখন মমতার পাশে একজন ইকোনমিস্ট দরকার, একজন হোম ডিপার্টমেন্টের দরকার, অ্যাডমিনিস্ট্রেশনের দরকার, বড় চিফ ইঞ্জিনিয়ার দরকার, এবং মমতার প্ল্যানার দরকার, ভিশন আছে এরকম বড় বড় আর্টিস্ট দরকার। কারণ মমতা এখন পরিচালকের ভূমিকায়, আর তখন মমতা ছিল লড়াকু সৈনিকের ভূমিকায়। দুটোর মধ্যে তফাৎ হবেই। এবং মমতা আছে বলেই তো আজকে 2011 থেকে 2024 পশ্চিমবঙ্গ নির্বিঘ্নে কেন্দ্রের এত অত্যাচার, এত জুলুম, এত ভাঙচুর, এবং পারলে বোধহয় আমাদের পার্টি অফিসের যে কাজ করে তাকেও তুলে নিয়ে চলে যায়, আরও গিয়ে বলে দেওয়া এত কোটি পেয়েছি, তো কোনো জাস্টিফিকেশন নেই। ফলে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে আগলে ধরে রেখে তারপরেও লড়াই করছেন। কেন্দ্র আমাদের 100 দিনের টাকা দিল না, সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় জোগাড় করে দিলেন। কেন্দ্র এখন আপ্রাণ চেষ্টা করছে কী করে লক্ষ্মী ভাণ্ডার ফাঁসিয়ে দেওয়া যায়, ওদের টার্গেট গিয়ে লক্ষ্মী ভাণ্ডারে পড়েছে, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন। মমতা বাড়ালো 500, মোদিও বাড়ালো 500। এক জায়গায় শুনছি মোদি বলছে মমতা 500 বাড়িয়েছে, তো আমিও 500 বাড়িয়েছি, তারা কোথায়? মোদি বুঝতে পারছে না মমতা 500 বাড়িয়েছে লক্ষ্মী ভাণ্ডারে, আর মোদি 500 বাড়িয়েছে গ্যাসের দামে। দুটোর মধ্যে তফাৎ আছে। সারাদিন জয় শ্রীরাম আর 1000 টাকা গ্যাসের দাম। সারাদিন জয়শ্রীরাম, 1000 টাকা। এই যে তোমার যে একটা লব্জ হয়েছে, ও লাভলি, এটার উৎপত্তি কোথা থেকে? এটা হচ্ছে আমরা আড্ডা মারছিলাম, তো আমার একটা বন্ধু ভাই, আরেকজন সহকর্মী, একটি মহিলা, সে বললো আমরা একটা গান বেঁধেছি, তোমায় দিয়ে গাও। তো আমি বললাম আমি গাইলে তো রাস্তার গরু ভেড়া সব দৌড়ে বেরিয়ে পড়বে, কে ট্যাকেল করবে? তা বললো না, সে আমরা কাটফাট করে এডিট করে ফিক্সিং করে গলা ফাঁসিয়ে দেবো বলে জোর করে নিয়ে গেল। গানটা ছিল, দিদি তোমার এই বাংলায় আমরা আছি বিন্দাস ফাইন, দিদি তোমার এই বাংলায় আমরা আছি বিন্দাস ফাইন, দিদি তুমি এই বাংলার সবার মনের লাইফ লাইন। পাবলিক সব বোঝেন ভরসার মুখ খোঁজে, পাবলিক সব বোঝেন ভরসার মুখ খোঁজে,
টাকার লোভে রামের দলে গাদ্দাররা গোজে, ও লাভলি। এই এখান থেকে এখানটাই উৎপত্তি, মানে এটা মেলানো যাচ্ছিল না। গাদ্দাররা গোজে, ও নাইস হচ্ছিল না, ও আগলি হচ্ছিল না। হঠাৎ আমি বললাম দেখো তো এটা যাচ্ছে কিনা, বলে বলুন। তখন আমি বললাম ও লাভলি, বলে রাইট ডান। এবং এটা এখন বাংলার লব্জ হয়ে গেছে, তারপরে একটা সিনেমা হয়ে গেল, একটা সিনেমা হয়ে গেল, আমরা দেখেছি। মানে লাভলি 2 হয়ে যাওয়ার সম্ভাবনা, লাভলি 2 এর সম্ভাবনা রয়েছে। এবং তুমি, তোমার সম্পর্কে বলা হয় যে তুমি কালারফুল বয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন মদন হচ্ছে একজন কালারফুল বয়। এই কালারফুল বয় বিষয়টির একটু সংজ্ঞা যদি দাও আমাদের। কালারফুল বয় মানে তুমি খেলাতে আছো, লড়াইতে আছো, গানে আছো, বাজনায় আছো, সিনেমায় আছো, মারামারিতে আছো, বক্তব্যে আছো, মার খাওয়াতে আছো, মার দিতে আছো, দমদম দাওয়াইতে আছো। আমি কিন্তু দমদম ধোলাই বলিনি, আমি দমদম দাওয়াই। হ্যাঁ দাওয়াই। যেমন বাটার আছে জুতো পেটেন্ট, টাটার আছে লরি পেটেন্ট, তেমনি দমদমের দাওয়াইটা পেটেন্ট নেওয়া আছে। এটা শুধুমাত্র দমদমেই পাওয়া যায়, কয়েকজন ডাক্তার প্রেসক্রাইব করে, বেশি লাগে না। ইলেকশনের দিন সামান্য একটু এক ডোজ মিক্সচার দিতে হয়েছিল বড়নগরে, তাতেই মোটামুটি রোগের উপশম হয়ে গিয়েছিল। আর দমদম দাওয়ার একটা অদ্ভুত ব্যাপার, এটা খাওয়া যায়, পিঠে নেওয়া যায়, পেটে নেওয়া যায়, এবং এটা কনস্ট্যান্টলি আমাদের কাছে আছে। তো এটা দুর্দান্ত ব্যাপার। কামারহাটি থেকে কি দমদম দাওয়াই দিতে না, হচ্ছে? প্রয়োজনই পড়েনি। কামারহাটিতে ঠান্ডা জল, শুধু ঠান্ডা জল। খুব বেশি হলে ওআরএস, বয়স্ক মানুষ পাচ্ছেন না ওআরএস। কামারহাটিতে কিছু দরকার পড়ে না। কামারহাটির মানেই হচ্ছে যতই নাড়ো কলকাঠি, কিচ্ছু হবে না কামারহাটি। মানে কামারহাটি মদন মিত্রের না, ঠিকানা লেখা আমার রয়েছে। নয়, মানুষের। মানুষের আমি মানুষের, সবটাই মানুষের। দেখো, মা মাটি মানুষ, এতে 3টে এম। মমতা ব্যানার্জি একটা এম, আর মদন মিত্র 2টো এম। মদন মিত্র, রাইট। তো ন্যাচারালি গোটা ব্যাপারটার মধ্যেই এম জড়িয়ে রয়েছে। এখন এন নিয়ে লড়াই চলছে, ইন্ডিয়া, এনডিএ, তাই না? তো সেই জন্য এখন যেমন এন নিয়ে লড়াই চলছে, তখন এম নিয়ে লড়াই চলছে। আর মদন মিত্র মানে মোহনবাগানও। মোহনবাগান অবভিয়াসলি, পুরনো বাঙালি 100-150 বছরের বাড়ি। হ্যাঁ, আমাদের বাড়ি মোহনবাগানের যে কার্ডটা ছিল, ভবানীপুরে। হ্যাঁ, কার্ডের নাম্বার ছিল 4950। কার্ড নাম্বার 4950 মানে একদম প্রথমে যে 50 জন হয়েছিল, তার মধ্যে আমাদের বাড়ির জ্যাঠা কাকারা মেম্বার ছিল। আর তখন তো মনমান ছাড়া কিছু। এখন আমি ইস্টবেঙ্গলেরও সমর্থক বটে, এখন আমি ইস্টবেঙ্গলেরও সমর্থক, মোহামেডানেরও সমর্থক। এই যে মোহামেডান সুপার লিগে গেছে, আমি খুব খুশি হয়েছি। আমি লরি করে লোক পাঠিয়েছিলাম আমাদের কলকাতা লিগের চ্যাম্পিয়ন হওয়ার সময়। আমি ইস্টবেঙ্গলের সমর্থক, এবং আমি চাই মোহনবাগানের কাছে এই যে বারবার ইস্টবেঙ্গল হচ্ছে, হারছে, কেন হারছে, তাগড়া টিম করে এমন হবে, একবার মোহনবাগান হারবে, একবার ইস্টবেঙ্গল হারবে, এবং মোহনবাগান ম্যাড্রাসের মতো বা আমেরিকার মতো, বিলেতের মতো হবে, একবার লেবার পার্টি, একবার কনজারভেটিভ। রাইট। একটা কথা বলি, এখনকার ট্রান্সপোর্ট মিনিস্টারকে কোনো কটাক্ষ করছি না, তুমি যখন ট্রান্সপোর্টের দায়িত্বে ছিলে তখন অনেক যাত্রী সাধারণের সুগমতা এসেছিল। তোমার কি মনে হয় যে আরো কিছু কাজ করা বাকি ছিল? না, কাজ তো কখনো শেষ হয় না, কাজের কখনো শেষ নেই। আমি থাকলে হয়তো কাজও করতাম, অকাজও করতাম। তবে এখন যে আছে আমাদের ফিরহাদ হাকিম, সে অত্যন্ত দক্ষ, কর্মঠ। আসলে ওর উপর চাপটা খুব বেশি। আরবান মিনিস্ট্রি আছে, সবথেকে বড় কলকাতার মেয়র। আমার ঠাকুরদাদা ভারতবর্ষের প্রথম ভারতীয় কলকাতা কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, প্রথম ভারতীয়, নট বেঙ্গলি। তো সেই সময় 1890 সালের কথা বলছি। তারপর উনি থাকতে থাকতেই, প্রায় টানা 30 বছর ছিলেন, উনি থাকতে থাকতেই সিআর দাস মেয়র এবং নেতাজি সুভাষ চিফ এক্সিকিউটিভ হয়েছিলেন। আমার ঠাকুরদাদার নাম ছিল বাবু সতীশচন্দ্র মিত্র। পরে উনি যখন এই মিলেনিয়াম পার্কের পাশে সাজালেন কলকাতাকে, তখন প্রিন্স অফ ওয়েলস জর্জ দ্য সিক্সথ এসেছিলেন 2026, মাফ করবেন, 1926-এ। তখন উনি বললেন এরকম, আমার মনে হচ্ছে আই এম জাস্ট বিসাইড টেমস, হু হ্যাজ রেকর্ডেড, হুজ প্ল্যান ইজ দিস? তখন বললো বাবু সতীশচন্দ্র মিত্র। বললো কল হিম। সঙ্গে সঙ্গে বললো আই কনফার আপন ইউ দ্য টাইটেল অফ রায় বাহাদুর। ব্রিটেনের লোকেরা তো, ব্রিটিশরা তো গুণের মর্যাদাও দিতে পারতো, যেমন অনেক খারাপ কাজও করেছে, ভালো কাজও করেছে। তখনই আমার ঠাকুরদাদা রায় বাহাদুর হলেন, এবং একদিকে রায় বাহাদুর সতীশচন্দ্র মিত্র চিফ ইঞ্জিনিয়ার,
অন্যদিকে চিফ এক্সিকিউটিভ নেতাজি সুভাষচন্দ্র বসু, আর মেয়র স্যার আমাদের চিত্তরঞ্জন দাস, শ্রেয়ার দাস। তবে ন্যাচারালি তুমি তখন স্ট্যাটাসটা বুঝতে পারছো। একদমই তাই। তুমি ভালো কাজ খারাপ কাজ বললে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে দুর্নীতি নিয়ে, সেই দুর্নীতিটা কি খারাপ কাজের মধ্যেই পড়ে তাহলে? দুর্নীতি তো সবসময় খারাপ, দুর্নীতি আমি করি তুমি করো সবসময় খারাপ, কিন্তু ভালো হচ্ছে যে আমাদের দল এই দুর্নীতি রেওয়াত করছে না। আমাদের দল কালকেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোনো নেতা বড় কেউ কে কি কে বিকট ডাক নাম ডাক এসব দেখবেন না, কাউকে রেয়াত করবেন না। কোনো রকম জুলুমবাজি অন্যায় হলে সঙ্গে সঙ্গে জানবেন। এই যে যারা কারা কাঁচের বোতল মেরেছে, সঙ্গে সঙ্গে গিয়ে তাদের বলে যাও গিয়ে ক্ষমা চেয়ে এসো, নাহলে পার্টি থেকে বের করে দেবো। ক্ষমা চাইতে চলে গেছে। আবার দেখুন এই সোহমের ঘটনাটা, আমার ধারণা ছিল সোহম খুব ভালো ছেলে, সোহম খুব ভালো ছেলে এবং সোহম অমায়িক মারধর করে না। ন্যাচারালি খুব স্পন্টেনিয়াসলি আমি বলেছি যে সোহমের উপরে দেবের এই এত রাগ করা এ করা, সোহম ঘাবড়ে যাবে বেচারি। আর তাছাড়া দেব এখন বাংলার আইকন, উত্তমবাবুর পর প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, তারপরে তোমার সৌমিত্র চট্টোপাধ্যায়, এদের পরে তো দেব ছাড়া আর কোনো নাম নেই। ঠিক তাই। তা দেব যদি এখন বছরে 6টা বই না করে রেগুলার পলিটিক্সে চলে আসে, তাহলে আমাদের বাংলার ক্ষতি হয়ে যাবে, ইন্ডাস্ট্রির ক্ষতি হবে। এটাই বলেছি, দেবকে আমি অপমান করি। দেব ইজ এ ভেরি নাম্বার 1 বেস্ট ফ্রেন্ড অফ মাইন্ড, হি ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার। সো ও কিছু মনে করেন আমাদের এটা আমে দুধে মিলে গেছে, কিচ্ছু হয় না। আঁটি গড়িয়ে গেছে, আঁটি অবভিয়াসলি গড়িয়েই যাবে। আর মদন মিত্রর পিছনে লাগার আগে জেনে রাখা উচিত যে মদন মিত্র 2 মিনিট লাগে আমে দুধে মিলতে। তো যাই হোক, তো সেখানে আমি সোহমের ব্যাপারে বলেছিলাম, কিন্তু তারপর আবার দেখলাম কী সব ভিডিও বেরিয়েছে। তাতে আমি এইটুকুনি সোহমকে বলবো, মাথা ঠান্ডা কর, এখন অনেক দূর যাবার আছে। ইউর প্রমিসেস টু কিপ, আ লং ওয়ে টু গো বিফোর আই স্লিপ। রাইট, বিফোর আই স্লিপ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তো আমার একটা প্রশ্ন, যে এই যে তুমি দীর্ঘদিন ধরে পলিটিক্স করছো, দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে রয়েছো, তো রাজনীতিবিদদের যে একটা টাইপ ক্যারেক্টার হয়ে যায়, তাদের চেহারায় যে একটা টাইপ, যে টাইপটা তোমার মধ্যে পড়েনি। তুমি কনশিয়ার অফ লাইফ, তো এই কনশিয়ার অফ লাইফ ব্যাপারটা কোথা থেকে এলো? খাবারের ব্যাপারে কেন কনশিয়ারটা বিরাট ব্যাপার, ইজ এ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট টার্মস। তো আমার মনে হয় আমি আসলে, দেখো প্রথম হচ্ছে আমি তৃণমূলের স্টার ক্যাম্পেনার নই, আমি মেগাস্টার নই, আমি সুপারস্টার নই, আমি মন্ত্রী নই, আমি মেগাস্টার নই, সুপারস্টার নই, কিন্তু আমি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। তো সেই দিক দিয়ে তুমি বলতে পারো এটাও একটা কারণ হতে পারে যে আমি লাইভলি লাইফ এনজয় করি। আমার কোনো আমার তো হচ্ছে সোনার হরিণের মতো, ওই যে চমকে বেড়ায় দীপ্তি হারায় যায় না তারে ছোঁয়া, সে যে নাগাল ফেলে পালায় ছুটে লাগায় চোখে দাদা, আমি ছুটবো পিছে মিছে মিছে নাই পাই বা নাই পাই, আমি আপন মনে মাঠে বনে উদাও হয়ে যাই। তুমি এখনো পড়াশোনা করো? কথার কথা বলছি, এগুলো স্যার পড়ার দরকার পড়ে না। রবি ঠাকুর রুবির মোড়ে এসেছিলেন কিনা আমি জানি না, রবি ঠাকুরের মোড় বলে লেখা রয়েছে। আচ্ছা, একটা কথা তোমায় জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে এই যে তুমি মদন মিত্র, এই মদন মিত্রকে যদি অ্যানালিসিস করতে বলা হয় মদন মিত্রকে, তাহলে মদন মিত্র কিভাবে অ্যানালিসিস করবে? ভেরি সিম্পল, লোয়ার মিডিওকার, নট বলবো না, মিডিওকার ক্লাস থেকে এসছে এবং ইন পলিটিক্স ফর লং টাইম। তবে আমি পলিটিক্সের সঙ্গে সঙ্গে পাশাপাশি পরিষেবাটাকেও, কোঅপারেশন, সেবা, সার্ভিস টু দি ম্যানকাইন্ড, এটাকেও আমি সবসময় পাশে রাখি। কারণ আমি মনে করি, যেমন কালকে আমায় বললো এই যে আপনি সোমের ব্যাপারে বলে কথাটা ঘুরিয়ে নিলেন, আমি বললাম বিবেকানন্দ বলেছিলেন টু এর ইজ হিউম্যান, ভুল করা মানুষের ধর্ম। আর তার পরের লাইনটা হওয়া উচিত ছিল টু রেকটিফাই দ্য এরার ইট ইজ মোর দ্যান হিউম্যান। যে রেকটিফাই করতে পারে সে আরও অনেক বড় মহত্বের প্রমাণ দেয়। তো এইসব কারণেই আছি, এইসব নিয়ে আছি। আপনার দর্শকদের একটা কথা জানিয়ে রাখতে চাই যে রাতের বেলা বা গভীর রাতে যদি কোনো অসুস্থতা হয় কোন লোকের, তাহলে আপনারা সবসময় যাকে পাবেন তিনি হচ্ছেন মদন মিত্র। তাকে কিন্তু আমরা সব সময় দেখেছি সংবাদ মাধ্যমের পাশে থাকতে, সাধারণ মানুষের পাশে থাকতে। এই জন্যই কি তুমি কিছুদিন আগে SSKM-এ গিয়ে একটা দালালি চক্র দেখে খানিকটা সরব হয়েছিল? চোখের সামনে যদি দেখি পয়সা খেয়ে লোক ঢোকাচ্ছে, অথচ জেনুইন মরিবান্ড পেশেন্ট ঢুকছে না, সেটা SSKM-ই হোক আর আমার নিজের হসপিটালই হোক, সে প্রতিবাদ তো করতেই হবে।
এবং আমি এমন একজন চিফ মিনিস্টারের আন্ডারে কাজ করি যিনি সবসময় আমার কোনো অন্যায়ের প্রতিবাদকে সবসময় তিনি সমর্থন জানিয়েছেন, এবং তিনি নিজেও বারবার বলেছেন কোনো দালালরাজ বরদাস্ত করা হবে না, এবং এমনকি কোনো হাসপাতাল রেফার করতে পারবে না। রেফার করলে তার কারণ যুক্তি দর্শাতে হবে, এবং রেফার করার আগে কোন জায়গায় পেশেন্টের জায়গা হবে সেই জায়গায় বেড বুক করে তারপরেই রেফার করবে। সো ন্যাচারালি এই ধরনের অনুপ্রেরণা, এই ধরনের কাজ, মানুষকে খাওয়ানো, মানুষের পাশে দাঁড়ানো, এটা আমরা মমতার থেকেই শিখেছি। মমতার মধ্যেই একটা জীবে প্রেম করে যেই জন, সেবাই পরম ধর্ম, এবং নিঃসন্দেহে মমতা ব্যানার্জি এই মুহূর্তে পলিটিশিয়ানদের মধ্যে সারা পৃথিবীর মধ্যে একটা ব্যতিক্রমী চরিত্র। আমাদের অনুষ্ঠান শেষ করব, কিন্তু অনুষ্ঠান শেষ করার আগে একটা র্যাপিড ফায়ার রাউন্ড রয়েছে। আমি দু একটা নাম বলবো, তাদের সম্পর্কে তোমাকে দু একটা কথা বলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বর, অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 নম্বর, কুণাল ঘোষ। না মানে ঠিক যে জায়গা থেকে র্যাপিড ফায়ারটা নামছে সেই জায়গায় তো কুণাল আসছে না, হ্যাঁ, কারণ আমাদের দুজন রাজত্ব চালাচ্ছে, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি, এবং এরা জেগে আছে বলেই আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারছি। কুণাল ভালো আমাদের বন্ধু, আমাদের দলের মুখপাত্র। আর নরেন্দ্র মোদী, শিট, অমিত শাহ, ননসেন্স। সচিন তেন্ডুলকার। ও লাভলি। আমরা মদন মিত্রের সাথে কথা বললাম, মদন মিত্রের সাথে কথা বলে শেষ কথা ও লাভলি দিয়ে আমরা শেষ করছি। মদন, আরেকবার তোমাকে ও লাভলি কথাটা বলতে হবে আমাদের জন্য। ও লাভলি।